অ্যালেক্স কোড মিশন একটি কল্পবিজ্ঞানের গল্প। লেখক শ্রী পবিত্র অধিকারী, পাঠে আশিস হাজরা। প্রথম অধ্যায়। নমস্কার, আমার নাম ইন্দ্রনীল সান্যাল। ভগবানকে আমি চোখে দেখিনি, কিন্তু ওনার অস্তিত্ব আমি অনুভব করেছি। তবে আমি ভগবানের চেয়ে উচ্চ স্থানে আমার মা বাবাকে রেখেছি। প্রত্যেক সন্তানদেরই তাই করা উচিত। সর্বশক্তিমান ঈশ্বরেরও হয়তো তাই অভিপ্রায়। আমাদের প্রত্যেকের জীবনে মা বাবার যে কি অবদান আছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার বয়স এখন 25। আমার মা বাবা এখন বেঁচে নেই। 1 বছর আগে মা বাবা দুজনেই একসাথে মারা যান। মৃত্যুর আগে মা আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে পারেননি। বাবা শুধু দুটো কথা বলতে পেরেছিলেন, তা হল অ্যালেক্স কোড। যদিও সেই অ্যালেক্স কোড রহস্য আমি এখনো সমাধান করতে পারিনি। মা বাবার কাছ থেকে আমি একটা বিশেষ বিদ্যা অর্জন করেছিলাম। এইরকম একটা অদ্ভুত বিশেষ বিদ্যার কথা হয়তো কখনো কেউ শোনেননি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন নানা রকম স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের বেশিরভাগ অংশ আমাদের মনে থাকে না। কিন্তু যদি আমরা সেই স্বপ্নগুলো গুছিয়ে লেখার চেষ্টা করি, তারপর সেই স্বপ্নগুলোকে বিশ্লেষণ করি, তাহলে অনেক রহস্যের সমাধান আমরা সেখানে পাব। আমাদের স্বপ্নের জগৎ সময়, স্থান এবং মাত্রার মায়াজাল থেকে মুক্ত। তাই আমরা স্বপ্নের জগতেই ভবিষ্যতের বেশ কিছু ঘটনার ইঙ্গিত পেতে পারি। আমি শেষ 1 বছরে বেশ কিছু বন্ধুর স্বপ্ন নিয়ে বিশ্লেষণ করেছি এবং ওদেরকে কিছু কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম। সেগুলো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তারপর থেকে বন্ধু মহলে আমার জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছে। তবে আমি ওদেরকে অনুরোধ করেছি যে আমার এই বিশেষ বিদ্যার কথা যেন সবাইকে না বলে, কারণ যদি বেশি জানাজানি হয়ে যায় তবে আমার এই বিদ্যার অপব্যবহার হতে পারে। মা বাবা আমাকে বলতেন যে একটা বিশেষ ক্ষমতা, একটা বিশেষ দায়িত্ব নিয়ে আসে। আমি যেন কখনো আমার এই বিদ্যার অপব্যবহার না করি। সেদিন সকাল 9টার সময় ঘুম থেকে উঠে দেখলাম ফোনে বেশ কয়েকটা মিসড কল আছে। আমি কল ব্যাক করলাম। একটা মেয়ে ফোন ধরল। মেয়েটার নাম সায়ন্তিকা রায়। ও ইদানিং কিছু দুঃস্বপ্ন দেখেছে, সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে চায়। আমার কন্ট্যাক্ট নাম্বার ও কিভাবে পেয়েছে বুঝতে পারলাম না। হয়তো আমার কোনো বন্ধু দিয়েছে। আমি সায়ন্তিকাকে বললাম, তুমি যা কিছু স্বপ্নে দেখেছ একটা ডায়েরিতে লিখে ফেলো, ওটা নিয়ে আসবে। ও উত্তর দিল, ঠিক আছে স্যার, আজকে সন্ধে 6টার সময় আসছি। আপনার ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম। তখন ঘড়িতে সন্ধে 6টা। ঠিক সেই সময় সায়ন্তিকা আমার ফ্ল্যাটে এলো। মেয়েটা দেখতে বেশ সুন্দর, বুদ্ধিদীপ্ত চেহারা। বয়স 18 বা 19 হবে। আমি ওকে ড্রয়িং রুমে সোফাতে বসতে বললাম। তারপর ওকে বললাম, তুমি কি ডায়েরিটা এনেছ? ও উত্তর দিল, হ্যাঁ। তারপর আমার হাতে ডায়েরিটা তুলে দিল। আমি ডায়েরিটা মন দিয়ে পড়া শুরু করলাম। দ্বিতীয় অধ্যায়। সায়ন্তিকার ডায়েরি। নমস্কার, আমার নাম সায়ন্তিকা রায়। আমার বয়স 18 বছর। লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। আমি ভেবেছি বড় হয়ে বিজ্ঞানী হব। এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেক রহস্য রয়েছে। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, বিগ ব্যাং থিওরি, বিগ ক্রাঞ্চ থিওরি, এই সব নিয়ে আরও অনেক পড়াশুনো করতে চাই। আমার স্বপ্ন তাই বিজ্ঞানী হওয়ার। এই বিশ্বব্রহ্মাণ্ডে কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আছে। তাহলে কি আমাদের এই পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণীর অস্তিত্ব নেই? সেটা কি হতে পারে? হয়তো অনেক জায়গায় প্রাণীর অস্তিত্ব রয়েছে, সেটাই স্বাভাবিক। একটা প্রশ্ন আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলত। তা হলো, আমাদের পৃথিবীতে মানব প্রজাতি সৃষ্টি প্রায় 3 লক্ষ বছর আগে হয়েছে, কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে মানব সভ্যতার সৃষ্টি হয়েছে মাত্র 6000 বছর আগে। অর্থাৎ আজ থেকে 6000 বছর আগে এই পৃথিবীতে খুব প্রয়োজনীয় একটা ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনা কি?
হয়তো এলিয়েন্সরা সেই সময় আমাদের পৃথিবীতে এসেছিল, আমাদের সঙ্গবদ্ধ সভ্যতা সৃষ্টি করতে শিখিয়েছিল। এই রকম অনেক প্রশ্নের, অনেক রহস্যের সমাধান আমি করতে চাই। স্কুলে কলেজে পড়াশোনাতে আমি বেশ ভালো, সবকিছু ভালোই চলছে, কিন্তু হঠাৎ কয়েক রাত্রি পর পর আমি অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখলাম। তারপর যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমি কিছু বন্ধুদের আমার সেই সব স্বপ্নের কথা বলেছি, কিন্তু ওরা আমার কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছে। ওদের বক্তব্য হলো, এই যে আমি দিনরাত মহাকাশ, এলিয়েন্স এইসব নিয়ে পড়াশুনো করি, ভাবি, রাত্রের স্বপ্নে আমি ওদেরকেই দেখতে পাই। কিন্তু কয়েকদিন পর পর এইরকম স্বপ্ন দেখা কি কোনো অস্বাভাবিকতার লক্ষণ নয়? একদিন রাত্রে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের জগতে আমাকে কিছু এলিয়েন্স অপহরণ করে ওদের মহাকাশ যানে নিয়ে গিয়েছে। অদ্ভুত অদ্ভুত সব প্রাণী ওখানে। কিছু প্রাণী দেখতে আরশোলার মতন, কিছু প্রাণী দেখতে মাকড়সার মতন, কিছু প্রাণী দেখতে টিকটিকির মতন, কিন্তু আকারে অনেক বড়, আমাদের চেয়েও বড়। ওরা আমাদের কথা বুঝতে পারে, আমরাও ওদের কথা বুঝতে পারি, কোনো রকম যন্ত্র ছাড়াই। স্বপ্নের জগতেই হয়তো সেটা সম্ভব। ওরা এই পৃথিবীতে মানব প্রজাতি নিয়ে অনেক গবেষণা করেছে। ওদের মনে হয়েছে যে আমাদের সাথে টেরাটিউলাস 999 গ্রহের প্রাণীদের অনেক মিল। এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে একটা গ্রহ ছিল, সেই গ্রহের নামই ছিল টেরাটিউলাস 999। সেই টেরাটিউলাস 999 গ্রহের প্রাণীরা দেখতে মানুষের মতো, কিন্তু জ্ঞানে বিজ্ঞানেই ছিল অনেক উন্নত। টেরাটিউলাস 999 গ্রহতে গণতন্ত্র ছিল না, কারণ ওরা মনে করত গণতন্ত্র বেশিরভাগ সময় অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে। তাই ওদের গ্রহতে রাজা হতো, যোগ্যতার পরীক্ষা দিয়ে ওখানে রাজা হতে হতো। তারা চাইতো আশেপাশের সমস্ত গ্রহের প্রাণীরা তাদের বশ্যতা স্বীকার করুক, কিন্তু কিছু গ্রহের প্রাণীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত। টেরাটিউলাস 999 গ্রহের প্রাণীরা তাদেরকে পরাজিত করে তাদের সব শক্তি কেড়ে নিত। তারপর তাদেরকে অনেক দূরে একটা গ্রহে ফেলে দিয়ে আসত, যেখান থেকে তারা আর কোনো দিনও ফিরে আসতে পারত না। সেই গ্রহের রং নীল। পরে আমি বুঝতে পেরেছি যে নীল গ্রহ ছিল আমাদের পৃথিবী। বেশিরভাগ প্রাণীরা বিভিন্ন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছে। টেরাটিউলাস 999 গ্রহের কিছু প্রাণীরা একসময় বিদ্রোহ করে, তখন তাদের সমস্ত শক্তি কেড়ে নিয়ে এই পৃথিবীতে রেখে যায়। তারাই হলো আমাদের পূর্বপুরুষ। আজ থেকে প্রায় 2000 বছর আগে টেরাটিউলাস 999 গ্রহ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স রয়েছে। একটা যন্ত্রের মাধ্যমে সেই মাল্টিভার্সে যাওয়া সম্ভব। সেই মাল্টিভার্সে যাত্রা করতে গিয়ে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। তার ফলে সেই টেরাটিউলাস 999 গ্রহ ধ্বংস হয়ে যায়। আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন টেরাটিউলাস 999 গ্রহ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, তখন ওনাদের একটা বিশেষ দল আমাদের পৃথিবীতে আসে। ওনারা বেশ কিছু আবিষ্কার আমাদের এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখেন। সেই আবিষ্কারগুলোর বর্ণনা দিতে চাই। একটা বিশেষ যন্ত্রের কথা সবচেয়ে প্রথমে উল্লেখ করতে হয়। সেই যন্ত্র দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর গতি বা দিক পরিবর্তন করতে সক্ষম। একটা উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। যদি আমাদের পৃথিবীর ওপর অনেক দূর থেকে বিশাল কোনো গ্রহের টুকরো, অ্যাস্টেরয়েড এসে ধাক্কা দেয়, তবে আমাদের মানব সভ্যতা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এভাবেই ডাইনোসররা ধ্বংস হয়ে গিয়েছে। এরকম একটা ঘটনা ঘটার সুদূর ভবিষ্যতে সম্ভাবনা আছে। তাই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে এবং অন্যান্য গ্রহে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু সেই যন্ত্রটা দিয়ে মহাকাশে কোনো বস্তুর দিক বা গতি পরিবর্তন করে এই সমস্যার সমাধান সহজভাবে করা সম্ভব। সমস্ত এলিয়েনরাও তাই এই যন্ত্রকে খুঁজছে। সেই বিশেষ যন্ত্র এবং অন্যান্য আবিষ্কারগুলো খুঁজে পাওয়ার জন্য এলিয়েনদের একটা বিশেষ দল এসেছে। তারাই আমাদেরকে অপহরণ করেছে। আরও একটা আবিষ্কার হলো মিউটেজেন। তার সংস্পর্শে আসলে একটা সাধারণ মানুষের জেনেটিক কোড পরিবর্তন ঘটিয়ে একটা সুপার হিউম্যান তৈরি করা যেতে পারে।
মিউটেজেন মস্তিষ্কের বেশিরভাগ অংশকে একসঙ্গে সক্রিয় করতে পারবে এবং প্রাকৃতিক শক্তিকে নিজেদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। আর একটা যন্ত্র হল ব্ল্যাক হোল প্রবেশদ্বার যন্ত্র। এই যন্ত্র দিয়ে পুরো একটা শহরকে কালো অন্ধকার জগতে পাঠিয়ে দেওয়া সম্ভব। অমৃত যা নিয়মিত সেবন করলে জরা, বার্ধক্য ও মৃত্যু কোনোদিন আমাদের শরীরকে স্পর্শ করতে পারবে না। আমরা চিরযৌবনত্ব লাভ করব। আত্মা বা জীবনী শক্তি স্থানান্তর যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে একটা মানুষের মস্তিষ্ক এবং আত্মাকে বা জীবনী শক্তিকে অন্য দেহে স্থানান্তর করা সম্ভব। তার ফলে একের পর এক দেহ পরিবর্তন করে আমাদের পক্ষে যুগ যুগ ধরে জীবিত থাকা সম্ভব। এমন একটা যন্ত্র রয়েছে, সেটা দিয়ে সময় ভ্রমণ করা সম্ভব। তবে সময় ভ্রমণ যন্ত্রটি কিন্তু কৃত্রিমভাবে বানানো হয়নি, প্রাকৃতিকভাবে পাওয়া গিয়েছিল। সেই যন্ত্রটাকেও এই পৃথিবীতে লুকিয়ে রাখা হয়েছে। এমন একটা যন্ত্র লুকিয়ে রাখা হয়েছে যা দিয়ে ওয়ার্ম হোলের মধ্যে ফুটো করে কয়েক লাখ আলোকবর্ষ দূরত্ব কয়েক মিনিটের মধ্যে ভ্রমণ করা সম্ভব। আমাদের এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ডাইমেনশনের বিভিন্ন রকম প্রাণী আছে। এমন একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন ডাইমেনশনে ভ্রমণ করতে পারব। আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। এমন একটা যন্ত্র রয়েছে, সেই যন্ত্র দিয়ে আমাদের অনুভবের জগতের বাইরের জগৎকে অনুভব করা যাবে। একটা এমন যন্ত্র রয়েছে, সেই যন্ত্র দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো ভাষা বুঝতে পারা সম্ভব, এমনকি যে কোনো ভাষা পাঠ করাও সম্ভব। এমন একটা যন্ত্র রয়েছে যা প্রয়োগ করে সম্মোহন করা সম্ভব। আর একটা বিশেষ যন্ত্রের কথা বলা হয়নি, তা হলো অদৃশ্য হওয়ার যন্ত্র। সেই যন্ত্রের মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যে অদৃশ্য হওয়া যাবে। এই সব আবিষ্কার আমাদের পৃথিবীতে কোথায় লুকিয়ে রয়েছে তা কেউ জানে না। তাই এলিয়েনদের একটা টিম অনুসন্ধান করতে এসেছে। সেই জন্য ওরা আমার সহায়তা কামনা করেছে। বিনিময়ে ওরা বলেছে যে আমাদের মানব প্রজাতির কোনো ক্ষতি করবে না, আমাদেরকে সহায়তা করবে। ওরা বলেছে যে ওদের বিশেষ দলে আমাদের স্থান দেবে। আমি ওদের সংস্থায় পৃথিবী থেকে মানব সভ্যতাকে উপস্থাপনা করব। তৃতীয় অধ্যায়। ডায়েরিটা আমি 2 থেকে 3 বার মন দিয়ে পড়লাম। বুঝতে পারলাম যে এলিয়েনরা স্বপ্নের জগতের মাধ্যমে আমাদের এই পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। আমার বাবা মা হয়তো ওদেরকে সহায়তা করতে রাজি হয়নি। আমার মা বাবার মৃত্যুর কারণ হয়তো তাই। আমার মা বাবা হয়তো মৃত্যুর আগেই ওদের কথাই বিস্তারিতভাবে বোঝাতে চেয়েছিল, কিন্তু বোঝাতে পারেনি। কিন্তু বাবার মুখে শোনা শেষ দুটো শব্দ আমার স্পষ্ট মনে আছে, তা হলো অ্যালেক্স কোড। তার মানে সায়ন্তিকা যদি ওদের সহায়তা করতে রাজি না হয়, তবে ওরা ওকে মেরে ফেলবে। যদি সহায়তা করেও, তবে ওদের কাজ শেষ হয়ে যাবার পর ওকে মেরে ফেলবে। তার মানে সায়ন্তিকার এখন একটা বড় বিপদ। ওকে সহায়তা করতে হবে, সাবধান করে দিতে হবে। ও এখন মস্ত বড় একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। আমার সামনে সোফায় সায়ন্তিকা বসে আছে। আমি ওকে বললাম, তোমার এই ডায়েরিটা আমি পড়েছি। তোমার সামনে এখন বড় বিপদ। তোমার সঙ্গে আমার কিছু বিশেষ কথা আছে, তোমাকে একটু বসতে হবে। সায়ন্তিকা উত্তর দিল, কিন্তু আমার এখন একদম সময় নেই, পরে দেখা হবে। এই কথা বলেও দরজা খুলে বেরিয়ে যেতে চাইল। আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সায়ন্তিকা কয়েক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেদিন রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নের জগতে আমাকে এলিয়েনরা অপহরণ করেছে। ওরা আমাকে একটা মহাকাশ যানে নিয়ে গেল। সেখানে বিচিত্র বিচিত্র সব প্রাণী। আমাদের পৃথিবীতে টেরিটিউলাস 999 গ্রহের প্রাণীরা যেসব আবিষ্কার লুকিয়ে রেখে গেছে, ওরা সেগুলো খুঁজে বের করতে চায়। সেজন্য ওরা বিভিন্ন গ্রহ থেকে আমাদের এই পৃথিবীতে এসেছে। ওদের এই মিশনের নাম অ্যালেক্স কোড। ওরা আমার সহায়তা কামনা করল। আমি ওদের মধ্যে সায়ন্তিকাকে দেখতে পেয়ে অবাক হলাম। সায়ন্তিকা আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার সাথে হাত মিলিয়ে বলল, স্যার, ওয়েলকাম টু অ্যালেক্স কোড মিশন। ক্যামেলিয়া এবং ডেক্সটার গ্রহের প্রাণীরা, একটি কল্পবিজ্ঞানের গল্প।
ক্যামেলিয়া, আমার নাম ক্যামেলিয়া। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। ইসরো থেকে একটি মহাকাশ যান সৌরজগতের বাইরের দিকে রওনা হবে একটু পরে। একজন ভারতীয় নারী হিসেবে আমি সুযোগ পেয়েছি। আজ আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিন। আমার বাবা মা বেঁচে নেই। বেঁচে থাকলে আজ ওনারা খুব খুশি হতেন। আধুনিক বিজ্ঞান মনে করে যে মৃত্যুর পর মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় না, তাদের জীবনের শক্তি এক বিশাল কালো অন্ধকারে প্রবেশ করে। ওখান থেকে যদি ওনারা আমাকে দেখতে পান, তাহলে অবশ্যই ওনাদের বুক গর্বে ফুলে উঠবে। আমার সহযাত্রী রবার্ট ম্যালকম একজন টেস্ট টিউব ক্লোন। একজন মৃত বিজ্ঞানীর মস্তিষ্ক তার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। মস্তিষ্কে বেশ কিছু বায়োমেডিক্যাল মেমোরি কার্ড ঢোকানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করার জন্য মস্তিষ্কে একটি চিপ বসানো হয়েছে, তাই অনেক বিকল্প থেকে সে সহজেই সেরা সিদ্ধান্ত নিতে পারে। সময় হয়ে এসেছে। আমরা দুজন এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে এগিয়ে যাচ্ছি। একটু পরেই রওনা দেব। একসময় রবার্টের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তখন আমি ওকে পছন্দ করতাম, কিন্তু এখন আর আমাদের মধ্যে বন্ধুত্ব নেই। আমরা দুজনেই এখন বসে আছি সেই মহাকাশযানের ভেতরে, অজানা মহাকাশের গভীরে। আমরা সেই নীল গ্রহ থেকে অনেক দূরে চলে এসেছি। মিস্টার ম্যালকম আমার পাশে বসে আছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। হয়তো ও নিজের কাজে খুব ব্যস্ত। আমি ওর দিকে তাকালাম। ও কি সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে? সম্ভবত না। আমি একসময় প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো ওর দিকে তাকাবো না, কিন্তু এখন ও কেন আমার দিকে তাকাচ্ছে না? আমি সেটা নিয়ে কেন ভাবছি? আমার নিজের মনের জটিল রসায়ন আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমিও ওকে একদম পাত্তা দেব না। নিজেকে ব্যস্ত রাখার জন্য বড় কম্পিউটার স্ক্রিনটার দিকে তাকালাম। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম, আর তখনই আমার চোখ মুখ যেন ঝাপসা হয়ে গেল। আমাদের এই মহাকাশযান সৌরজগতের যে পথ ধরে এগিয়ে যাচ্ছে সেটা ভুল, আর সেই পথ দিয়ে গেলে আমরা আর কোনোদিনই পৃথিবীর বুকে পৌঁছতে পারবো না। আমি চিৎকার করে বললাম, রবার্ট, আমরা ভুল পথ অনুসরণ করছি। রবার্ট উত্তর দিল, হ্যাঁ, আমিও বুঝতে পারছি। নিশ্চয়ই প্রোগ্রামিংয়ে কিছু গন্ডগোল ছিল। আমি রেগে বললাম, আর তুমি চুপ করে বসে আছো? রবার্ট দৃঢ়ভাবে বলল, না, আমি চেষ্টা করছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আমি অবিশ্বাসের সুরে বললাম, আমার মনে হয় তুমি ঠিকমতো চেষ্টা করছো না। তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। রবার্ট ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তুমি চেষ্টা করো, আমি বরং ওই দিকটা দেখছি। তারপর পরবর্তী 2 ঘন্টা যা কাটলো তা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বেঁচে থাকার জন্য লড়াই। আমি চেষ্টা করছি পৃথিবীর সাথে যেভাবেই হোক যোগাযোগ করতে, তাহলে নিশ্চয়ই কোনো একটা উপায় বের হবে। আর ও চেষ্টা করছে আমাদের এই মহাকাশ যানটাকে যেভাবেই হোক নিয়ন্ত্রিত করে পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু আমরা দুজনেই ব্যর্থ। কোনো চেষ্টাই সফল হচ্ছে না। তবে কি সত্যিই কোনোভাবেই আমাদের এই মহাকাশ যানটাকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনা সম্ভব হবে না? তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? এখানে কে এসে আমাদের খোঁজ নেবে? তবে কি আমরা শেষ হয়ে গেলাম? এমন সময় দেখলাম যেন একটা ধূমকেতু আমাদের দিকে এগিয়ে আসছে প্রচণ্ড বেগে। আমি রবার্টকে চিৎকার করে সাবধান করলাম। রবার্ট বলল, হ্যাঁ, আমি চেষ্টা করছি। কিন্তু ওর চোখ মুখে হতাশার ছাপ অন্য কথা বলছে। এভাবে আর কতক্ষণ বাঁচা যাবে? আমরা দুজনে মিলে চেষ্টা করতে লাগলাম। হঠাৎ দেখলাম আগুনের গোলার মতো একটা জিনিস আমাদের উপর আছড়ে পড়ল। আলোতে চোখ ঝলসে গেল। দুজনে কে কোন দিকে ছিটকে পড়লাম কোনো খেয়াল নেই। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। দুটো চোখের পাতা যেন একসাথে লেগে গেছে। আস্তে আস্তে চোখ খুললাম। তারপর দেখলাম আমি ছোট একটা ঘরের মধ্যে শুয়ে আছি। যতদূর মনে হয় ঘরটা সাদা রঙের শোলা জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি। আশেপাশে চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। ঘরের আসবাবপত্র তেমন কিছু নেই। আমি একটা নরম তুলতুলে বিছানার উপর শুয়ে আছি। আমার শরীরের উপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গেছে। একটা শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক লম্বা লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে। আমি ওদের দেখে খুব মজা পেলাম। আরশোলার মতো দেখতে কয়েকটা প্রাণী, কিন্তু লম্বায় কমপক্ষে 6 ফুট তো হবেই।
তবে সবচেয়ে বেশি আশ্চর্য যে এরা মানুষের মতো কি সুন্দর হেঁটে বেড়াতে পারে, আবার দরকার পড়লে ডানা মেলে উড়ে বেড়াতেও পারে। নিশ্চয়ই এরা ভিন্ন গ্রহের প্রাণী হবে। ওরা আমাকে ঘিরে ফেলল আর আমাকে ঘুর ঘুর করে দেখতে লাগলো। আমি বেঁচে আছি দেখে মনে হচ্ছে এরা খুব খুশি হয়েছে। তার মানে এরা আমার কোনো ক্ষতি করবে না। আমার খুব ঠান্ডা লাগছে। আমার শরীরে এক ফোঁটা পোশাকও নেই। আমি চিৎকার করে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। ওরা আমার কথা বুঝতে পারলো কিনা আমি বুঝতে পারলাম না, হয়তো পারল না, কিন্তু সবাই আমার দিকে ঝুঁকে বসলো। হয়তো আমার ভাষা এদের কাছে অদ্ভুত লাগছে। আমি কি বলছি সেটা ওদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। আমি যে কথা বলতে পারছি এটাই ওদের কাছে গুরুত্বপূর্ণ বেশি। আমি কথা বলতে পারছি দেখে এরা খুব অবাক হচ্ছে। হয়তো এরা ভেবেছিল আমি বোবা। আবার চিৎকার করে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। এবার দেখলাম ওদের মধ্যে একজন দৌড়ে গেল আর কোথা থেকে যেন একটা বিস্কুটের মতো দেখতে জিনিস নিয়ে এলো, আর বাকিরা আমার শরীরের সঙ্গে যুক্ত নল আর পাইপগুলো খুলতে লাগলো। ওরা নিজেদের মধ্যে যেন কি সব কথাবার্তা বলছে, কিন্তু আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না, কিভাবে এদের বোঝাবো। এবার ওদের মধ্যে একজন এগিয়ে এলো আর কোথা থেকে যেন একটা বিস্কুটের মতো দেখতে জিনিসটাকে আমার মাথায় স্পর্শ করালো, আর ওটা ভেতরে ঢুকে গেল। হঠাৎ বিদ্যুতের শক খাওয়ার মতো খুব জোরে একটা ঝটকার মতো লাগলো, কিন্তু তারপর থেকে আশ্চর্য, ওরা আমার কথা বুঝতে পারছে আর আমিও ওদের কথা বুঝতে পারছি। এরকম একটা যন্ত্রের কথা আমরা এখনো ভাবতে পারিনি। নিশ্চয়ই এরা জ্ঞানী বিজ্ঞানে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হবে। আমি এবার আস্তে আস্তে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। এবার একজন দৌড়ে গেল আর আমার জন্য একটা পোশাক নিয়ে এলো। একটা লম্বা সাদা চাদরের মতো দেখতে একটা পোশাক, খুবই পাতলা। পরে অবশ্য জানতে পেরেছিলাম এরা লজ্জা নিবারণের জন্য কোনো রকম পোশাক ব্যবহার করে না। এরা যুদ্ধের সময় এই ধরনের পোশাক ব্যবহার করে। আমরা যেমন বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করি। ওদের মধ্যে একজন বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এখন সুস্থ আছো। আমরা নিরাপত্তা পরিষদের বাহিনী থেকে এসেছি এবং উনি ডক্টর ব্ল্যাটেরিয়া। ডক্টর ব্ল্যাটেরিয়া আমার পাশেই বসেছিলেন। আমি ওনার দিকে তাকাতেই উনি বললেন, কিন্তু তোমার এখন বিশ্রামের প্রয়োজন রয়েছে, তুমি একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছ। আমি যে বেঁচে আছি তা সত্যিই আমার কাছে খুবই বিস্ময়কর। যখন আমি চোখ বন্ধ করেছিলাম আমি ভেবেছিলাম আমি আমার হৃদস্পন্দন আর কোনোদিন অনুভব করতে পারবো না, কিন্তু এখন আমি কোথায়, আমি এখানে কিভাবে এলাম? প্রশ্ন করতেই সবাই চুপ হয়ে গেল। একজন বলল, সে এক লম্বা কাহিনী, তোমাকে পরে শোনাবো, তুমি এখন ঘুমো। রবার্ট কি বেঁচে আছে আমি জানতে চাইলাম, কিন্তু কেউ উত্তর দিল না। একে একে তারা সবাই চলে গেল। ডক্টর ব্ল্যাটেরিয়া আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে বললেন, এখন তুমি ঘুমোতে যাও, তোমার অনেক বিশ্রামের প্রয়োজন। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন ঘুম ভাঙল নিজেকে খুব সতেজ সতেজ মনে হলো। ডক্টর ব্ল্যাটেরিয়া আমাকে সেই ক্যাবিনের বাইরে নিয়ে গেলেন। আমি ধীরে ধীরে দেখলাম আমি যেখানে আছি তার আশেপাশের সমস্ত জায়গা মহাকাশে ভাসছে। ডক্টর ব্ল্যাটেরিয়া খুব মিশুকে স্বভাবের। কয়েক মিনিটের মধ্যেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ওনার অনুমতি পেয়ে হাতের কাছে পাওয়া দূরবীনটাতে চোখ দিয়ে দেখতে লাগলাম। মনে হলো ছোটখাটো একটা শহর মহাকাশে ভাসছে। এই পৃথিবী থেকে অনেক দূরে ডেক্সটার নামে একটি গ্রহ রয়েছে। এই আশ্চর্য প্রাণীরা সেই গ্রহ থেকে এসেছে, কিন্তু আমরা যেমন ভাবি এই মহাবিশ্বে একমাত্র আমাদের পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব আছে, অন্য কোনো জায়গায় নেই, ওরা কিন্তু সেরকম মনে করে না। কারণ ওরা জানে এই মহাবিশ্ব অনেক অনেক বড়। এখানে কয়েক হাজার এমন জায়গা আছে যেখানে প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে, তবে ওরা এখনো অনেক জায়গায় পৌঁছতে পারেনি, যেমন আমাদের পৃথিবীতে। ওরা ভাবত মহাবিশ্বের এদিকটায় শুধুই অন্ধকার, তাই এখানে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে সাম্প্রতিক ওদের ক্যামেরায় ধরা পড়েছে যে সোনোকা নক্ষত্রের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেখানে বায়ুমণ্ডল আছে, তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। ও একটা কথা বলাই হয়নি,
আমরা সূর্য বলে যাকে চিনি, সেই নক্ষত্রের নাম ওদের কাছে সনোকা। তারা যখন সনোকা নক্ষত্রের খুব কাছ দিয়ে যাচ্ছিল, তখন আমাদের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল। তার মানে আমরা যাকে ধূমকেতু ভেবেছিলাম, তা আসলে ওদের একটি বড় মহাকাশ যান ছিল, যাকে মহাকাশের শহরও বলা যেতে পারে। আমি এই নতুন জীবনের জন্য ডক্টর ব্লেটেরিয়াকে ধন্যবাদ জানাই। ভিন্ন গ্রহের এত বড় ডাক্তার এত সহজে আমার সঙ্গে মেলামেশা করছেন। কিন্তু রবার্টের কি হলো, আমি জিজ্ঞাসা করেছিলাম। ব্লেটেরিয়া বলেছেন যে ওনারা আর কাউকে খুঁজে পাননি। আমার তবু কেন জানি মনে হচ্ছে উনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। কিন্তু কেন? হয়তো ওপরওয়ালার কঠোর নির্দেশ। আবার এরকমও হতে পারে রবার্টকে সত্যিই এরা খুঁজে পায়নি। রবার্টের জন্য আমার মন কেমন করছে। হাজার হোক, ও আমার সহযাত্রী। কিন্তু আমাকে দেখে এদের নাকি মনে হয়েছে যে আমি টেরাটুলাস 999 গ্রহের প্রাণী। আমি বারবার বোঝাতে চাইছিলাম যে আমি টেরাটুলাস 999 গ্রহের প্রাণী নই। ওই সনোকা নক্ষত্রের পাশে একটা নীল গ্রহ আছে, যার নাম পৃথিবী। আমি সেখান থেকে এসেছি। কিন্তু ওরা আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখেছে। আমার শরীরের সাথে টেরাটুলাস 999 গ্রহের প্রাণীদের অদ্ভুত মিল দেখা গেছে। কিন্তু আমরা যেখানে মস্তিষ্কের মাত্র কয়েক শতাংশ কাজে লাগাতে পারি, সেখানে ওরা প্রায় পুরো মস্তিষ্কটাই কাজে লাগাতে পারত। এই টেরাটুলাস 999 গ্রহের প্রাণীরা ছিল আশেপাশের সমস্ত গ্রহের প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত। তাই এরা চাইতো সবাই এদের বশ্যতা স্বীকার করুক। কখনো কখনো আশেপাশের গ্রহের কিছু প্রাণীরা মিলে টেরাটুলাস 999 গ্রহের প্রাণীদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত, আর তাদের শাস্তি হিসেবে সমস্ত শক্তি কেড়ে নেওয়া হতো। তারপর তাদের অনেক দূরের একটা গ্রহের মধ্যে ফেলে দিয়ে আসত, আর তারা কখনো সেখান থেকে ফিরে আসতে পারত না। সেই গ্রহের সন্ধান টেরাটুলাস 999 গ্রহের প্রাণীরা ছাড়া অন্য কেউ জানত না। তবে এটুকু জানা যায়, সেই গ্রহের রং নীল। পরে আমি বুঝতে পেরেছি সেই নীল রঙের গ্রহ হলো আমাদের পৃথিবী। এখানকার বেশিরভাগ প্রাণী এসেছে ভিন্ন গ্রহ থেকে, এবং সেই ভিন্ন গ্রহের প্রাণীদের থেকেই বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে এই বিশাল প্রাণী জগৎ। টেরাটুলাস 999 গ্রহে কিছু কিছু প্রাণীরাও মাঝে মাঝে বিদ্রোহ করে বসত, আর তাদেরও শাস্তি হিসেবে এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হতো, আর তারাই হলো আমাদের পূর্বপুরুষ। এই টেরাটুলাস 999 গ্রহের প্রাণীদের ধ্বংসের ঘটনা আরও অদ্ভুত। আজ থেকে 2000 বছর আগে এরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা যারা সাধারণ, তারা মনে করি মহাবিশ্ব অসীম, কিন্তু মহাবিশ্বেরও একটা সীমা আছে। তাহলে এর বাইরে কি আছে? হ্যাঁ, এর বাইরে আর একটা মহাবিশ্ব, একটার পর একটা মহাবিশ্ব পরপর সমান্তরালভাবে ঘুরছে। একটা মহাবিশ্ব থেকে তার ঠিক পাশের মহাবিশ্বের সময়ের পার্থক্য পৃথিবীর সময় অনুযায়ী প্রায় 1000 বছর। আগেই বলেছি, টেরাটুলাস 999 গ্রহের প্রাণীরা ছিল অত্যন্ত উন্নত, আর তারা বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে চেয়েছিল এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে ভ্রমণ করতে। প্রত্যেকটা মহাবিশ্বের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে একটা মহাশক্তি। সেই মহাশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আমি ডক্টর ব্লেটেরিয়ার মুখে এসব কথা শুনছি আর ভাবছি, এক সময় না এক সময় আমরাও টেরাটুলাস 999 গ্রহের প্রাণীদের মতো উন্নত হব। তখন আমরাও কি একই রকম ভুল করে টেরাটুলাস 999 গ্রহের প্রাণীদের মতো চিরতরে বিলুপ্ত হয়ে যাব? ডক্টর ব্লেটেরিয়ার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। এখানে দিনরাত বলে কিছু নেই, কেমন যেন লাগছে। ডক্টর ব্লেটেরিয়া আমাকে ক্যাবিনে নিয়ে গেলেন, বাল্ব জ্বালিয়ে দিলেন। একটু পরে আমার জন্য খাবার এলো। মনে হলো নুডলস জাতীয় কোনো খাদ্য হবে, কিন্তু মুখে দিয়ে বুঝলাম অন্য কিছু, তবে সুস্বাদু কোনো কিছুর মাংস মনে হয়। ডক্টর ব্লেটেরিয়া বললেন, এই ধরনের খাদ্য এখানে খুব জনপ্রিয়। এই মহাকাশযানের মধ্যে একটা পুকুরের মতো আছে, সেখানে এদের চাষ করা হয়। ডক্টর ব্লেটেরিয়া চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, দরকার পড়লে অবশ্য ডাকবে, আমি পাশের ঘরেই আছি। ডক্টর ব্লেটেরিয়া চলে যাবার পর অনেকক্ষণ আমি জেগে আছি। তারপর ধীরে ধীরে দুটো চোখের পাতা যেন এক হয়ে গেল।
ঘুম ভাঙতেই দেখলাম ডক্টর ব্লেটেরিয়া ডাকছেন। হয়তো ডক্টর ব্লেটেরিয়ার ডাকেই ঘুম ভাঙল। দেখলাম ওই লম্বা লম্বা পায়ের কয়েকজন আমার দিকে এগিয়ে আসছে। আমি এখন একটা খুব বড় হল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার পরনে সাদা কাপড়ের মতো একটা ফিনফিনে পোশাক। চারিদিকে গিজগিজ করছে অদ্ভুত অদ্ভুত সব প্রাণী। এত সব হই হুল্লোড়, সব আমাকে নিয়ে। সবাই আমাকে একটু ছুঁয়ে দেখতে চায়। হলিউডের কোনো নায়িকারাও হয়তো এত জনপ্রিয় হন না, আর আমি নিজেকে একটা চিড়িয়াখানার জীবজন্তু ছাড়া বেশি কিছু ভাবতে পারছি না। এভাবে কয়েক ঘন্টা কেটে গেল। তারপর আমাকে ফিরিয়ে আনা হলো। এখন আমার পাশে বসে আছেন শুধু ডক্টর ব্লেটেরিয়া, আর কেউ নেই। উনি হয়তো আমার মনের কথা, মনের ব্যথা বুঝতে পারছেন। হঠাৎ ডক্টর ব্লেটেরিয়া উত্তেজিত হয়ে বললেন, ক্যামেলিয়া, তোমার জন্য একটা দারুণ খবর আছে। আমি কোনো উৎসাহ দেখালাম না। হ্যাঁ, বলুন। ডক্টর ব্লেটেরিয়া বললেন, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। তোমার সাথীকে আমরা খুঁজে পেয়েছিলাম। ও পালানোর চেষ্টা করেছিল, তাই আমরা ওকে বন্দি করে রেখেছি। আমার বিশ্বাস হচ্ছিল না। বললাম, কি বললে তুমি? সত্যি? আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? ডক্টর ব্লেটেরিয়া একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, চলো। ডক্টর ব্লেটেরিয়া আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন, কিন্তু নিজে ওখানে থাকলেন না। যাওয়ার আগেই এমন একটা কথা বলে গেলেন যে আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ডক্টর ব্লেটেরিয়া বললেন, যাও, তোমার বন্ধুর সাথে দেখা করো। আমি এখন চললাম। যদি সম্ভব হয় এখান থেকে পালিয়ে যাও। আমি রবার্টের দিকে এগিয়ে গেলাম। ওর পরনেও একই রকমের সাদা রঙের একটা চাদর। আমি ওর হাতের বাঁধনটা খুলে দিলাম, আর হাসতে হাসতে বললাম, তুমি এখনো বেঁচে আছো? ও উত্তর দিল, কেন? মরে গেলে বুঝি খুশি হতে? আমি বললাম, দুঃখও পেতাম না। তুমিও তো আমাকে ছেড়ে একা একা পালানোর চেষ্টা করেছিলে। ও বলল, আমি ভাবিনি তুমি বেঁচে আছো। যাই হোক, এখন তাড়াতাড়ি দুজনকে পালাতে হবে। আমি বললাম, পালাবো বললেই কি পালানো যাবে? কিভাবে পালাবে? ও বলল, সে ব্যবস্থা আমি করে রেখেছি। এখানে ছোট ছোট বেশ কয়েকটা গাড়ি আছে, ওগুলো চালানো খুব সহজ। আমি পারবো। একবার যদি এখান থেকে বেরোতে পারি, তারপর দেখা যাবে। আমি বললাম, কিন্তু ওরা যদি আমাদেরকে আক্রমণ করে? ও বলল, হ্যাঁ, আমি অস্ত্রাগারের দিকে রওনা দিচ্ছি। আমাদের হাতে কিছু অস্ত্রশস্ত্র দরকার। তুমি গিয়ে গাড়িতে বসো। আমি বললাম, না, তুমি না। অস্ত্রশস্ত্র নিয়ে আসার দায়িত্ব আমার। তুমি এখন গাড়িতে যাও। ও কোনো প্রতিবাদ করল না। ঠিক আছে, তুমি যাও। আমি এখন অস্ত্রাগারের মধ্যে। কত ধরনের অস্ত্রশস্ত্র! দেখতে দেখতে চোখ ঘুরে গেল। যতটুকু পারলাম নিয়ে নিলাম, কিন্তু তারপর যখন চোখ তুলে চাইলাম, দেখলাম বিচিত্র সব প্রাণীরা আমাকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে। আমার আর কিছু করার নেই। দুহাতে দুটো রাইফেল তুলে নিয়ে এলো পাথাড়ি গুলি ছুঁড়তে লাগলাম। বেশ কয়েকজন এদিক ওদিক ছিটকে পড়ল। ওরাও আমার দিকে পাল্টা গুলি ছুড়ল, কিন্তু সেই সব গুলি আমার গায়ে লাগলো না, কারণ আমি বুলেট প্রুফ চাদর পরে আছি। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। তখনই একটা কালো রোদ আমার গায়ে এসে পড়ল। আমি আর কিছু দেখতে পারছি না। চারিদিকে অস্পষ্ট আবছা আবছা একটা কালো রশ্মি যেন আমার সমস্ত শক্তিকে কেড়ে নিচ্ছে। একে একে সবাই চলে গেল। এখন চারিদিকে অন্ধকার। ওই যে রবার্ট অন্ধকার ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু ও কি পারবে আমাকে বাঁচাতে? হয়তো পারবে না। রবার্ট আমার সামনে এসে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু তুমি এমন এক ফাঁদের মধ্যে ফেঁসে গেছো যেখান থেকে বেরোবার কোনো উপায় নেই। আমার মুখ থেকে অস্ফুটভাবে একটা কথা বেরিয়ে এলো, কোনো উপায় নেই। হয়তো ও শুনতে পেয়েছে। ও কিছুক্ষণ ভেবে বলল, একটা উপায় আছে। তারপরেই ও সেই কালো রোদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তারপর আমাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ক্যামেলিয়া, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, তাড়াতাড়ি। এতক্ষণ ধরে যে অদৃশ্য শক্তি আমাকে টানছিল তা বন্ধ হলো। আমি বেরিয়ে যাব। ঠিক সেই মুহূর্তেই থেমে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি করে আসবে? ওর গলাটা কেঁপে উঠল, না, আমি আর বেরিয়ে আসতে পারবো না। কিন্তু তুমি যাও। আমার চোখ ছলছল করছে। বললাম, এভাবে একা পালিয়ে আমি বাঁচতে পারবো না। রবার্ট আমার হাতটা ধরে বলল, না, তোমাকে যেতেই হবে। তুমি বেঁচে থাকলে আমি তোমার মধ্যে বেঁচে থাকবো চিরকাল।
আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। আমি আর পারলাম না, ওর ঠোঁটটা শক্ত করে ঠোঁট দিয়ে চেপে ধরলাম। ওর শরীরটা টলমল করছিল, আমার শরীরেও যেন কিছুই নেই। কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমরা দুজনে কোথায় আছি। হঠাৎ একটা হ্যাঁচকা ধাক্কায় আমি আচমকা সেই কালো রোদের বলয় থেকে বাইরে ছিটকে পড়লাম। অস্পষ্ট আবছা আবছা দেখতে পেলাম ওর শরীরটা ছোট হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে বিন্দুতে পরিণত হচ্ছে। হয়তো আমার চোখের ভুল। আমি আর কিছু ভাবতে পারছি না, উঠে দাঁড়াতেও পারছি না। বের হওয়ার রাস্তা খুঁজে বের করা তো দূরের কথা। চোখের সামনে শুধু রবার্টের ছবিটা ভেসে উঠছে। একসময় তাও মিলিয়ে গেল। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এই বুঝি শেষ দেখা। আর কোনোদিন হয়তো এই ঘুম থেকে জেগে উঠতে পারবো না। যখন চোখ খুললাম, দেখলাম একটা ট্যাক্সির মধ্যে আমি বসে আছি, আর ট্যাক্সিটা মহাকাশের মধ্য দিয়ে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। ট্যাক্সি চালককে খুব চেনা চেনা মনে হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, আপনি কে? ট্যাক্সি চালক হাসলেন, বললেন, আমাকে চিনতে পারছো না? আমি ডক্টর ব্ল্যাটেরিয়া, তোমার বন্ধু। আর চিন্তার কোনো কারণ নেই, আমরা এখন অনেক দূরে চলে এসেছি। আমি জানতে চাইলাম, কিন্তু রবার্টের কি হলো? ডক্টর ব্ল্যাটেরিয়া উত্তর দিলেন, আমি দুঃখিত, আমি ওকে বাঁচাতে পারিনি। নিশ্চয়ই ওরা ওকে মেরে ফেলবে না। আমি মনে মনে ভাবছি, মেরে না ফেললেও হয়তো কোনো মিউজিয়ামে রেখে দেবে, অথবা ওর শরীর নিয়ে কাটাকুটি করে বৈজ্ঞানিক গবেষণা চালাবে। এবার ডক্টর ব্ল্যাটেরিয়া বললেন, কি এত ভাবছ? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? ডক্টর ব্ল্যাটেরিয়ার মুখে এবার হাসি ফুটল। পৃথিবীতে তোমাদের ওই নীল গ্রহ নিয়ে আমার খুব আগ্রহ। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও। ওখানে গিয়ে আমরা দুজন নতুন জীবন শুরু করব। নীল ও আশ্চর্য জন্তু, একটি কল্পবিজ্ঞানের গল্প। প্রথম অধ্যায়। নীল। আমার নাম নীল। আমরা চারজন বন্ধু বের হয়েছি এক অদ্ভুত অভিযানে। ফলাফল কি হবে তা জানি না। আমরা কি সত্যি জীবিত অবস্থায় ফিরতে পারব? আমার মনে হয় না ফিরে আসার গ্যারান্টি 100%। প্রশান্ত মহাসাগরের একটা নির্জন দ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। সেই দ্বীপটা এত বেশি ভয়ানক যে কি বলবো। প্রতি পদে পদে বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তবু আমরা রওনা দিয়েছি, কিন্তু আমাদের এই অভিযানের উদ্দেশ্য কি? প্রশান্ত মহাসাগরের সেই নির্জন দ্বীপে এক অদ্ভুত ধরনের জন্তু দেখা গিয়েছে। লম্বায় কমপক্ষে 20 ফিটের মতো হবে অনুমান করা হচ্ছে। বিজ্ঞান মহল সেই অদ্ভুত জন্তুকে নিয়ে খুবই চিন্তিত। আমরা যদি সেই জন্তুকে ধরে আনতে পারি তাহলে অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য রহস্য সমাধান নয়, আমরা চাই টাকা। যদি আমরা সেই জন্তুকে জীবিত অবস্থায় ধরে আনতে পারি তাহলে অনেক অনেক টাকা পাব। আমাদের সাথে এরকমই চুক্তি হয়েছে, কিন্তু কাজটা করতে হবে অত্যন্ত গোপনীয়ভাবে, মিডিয়া যেন জানতে না পারে। দ্বিতীয় অধ্যায়। তারপর অনেক ঘটনা ঘটে গেছে। কাজটা যতটা কঠিন ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি কঠিন। সেই অদ্ভুত জন্তুকে ধরতে গিয়ে আমাদের মধ্যে 3 বন্ধু প্রাণ হারিয়েছে, আর আমি পালাতে গিয়ে একটা বরফ গলা জলের নালার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমিও মরেই যেতাম যদি একটা সুন্দরী মেয়ে আমাকে সেই বরফ গলা জলের নালা থেকে বের না করত। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখ খুলেছিল, আর তারপর আবার বন্ধ হয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। তৃতীয় অধ্যায়। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, আমি একটা তাঁবুর মধ্যে শুয়ে আছি। একটু পরে সেই সুন্দরী মেয়েটি এলো। এই সুন্দরী মেয়েটাই আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু ও এখানে এলো কি করে? ওকে তো এই জঙ্গলের মানুষ মনে হচ্ছে না। এই নির্জন দ্বীপে কোনো মানুষ বসবাস করতে পারে বলে তো মনে হয় না। তবে কি সত্যি অলৌকিক কিছু? কিন্তু ও আমার প্রাণটাই বা বাঁচালো কেন? কি চায় ও আমার জীবনের বিনিময়? আমি কিছু বুঝতে পারছি না। আমি এক দৃষ্টিতে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছি। ও আমাকে বলল, কি এমন দেখছো? আমি বললাম, তোমাকে। তুমি আমার জীবন বাঁচিয়েছ। ও বলল, তুমি বরফ গলা ঠান্ডা জলে ডুবে যাচ্ছিলে, আমি তোমাকে তুলে এনেছিলাম। তোমার পোশাকটাও আমি পাল্টে দিয়েছি।
আমি নিজের দিকে তাকালাম। আমি এখন যে পোশাকটা পরে আছি সেটা মেয়েরা সাধারণত রাত্রিতে পরে। আমাকে দেখতে নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে। মেয়েটা আমার দিকে এগিয়ে এলো, বলল, তুমি এখন ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার জীবন কেন বাঁচিয়েছ। মেয়েটা হেসে ফেলল, বলল, এমনি ইচ্ছে হলো তাই। সব কিছুর পেছনে যে একটা কারণ থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। যেমন কেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে এর পেছনে কি কোনো কারণ আছে? এসব আলতু ফালতু কথা ছাড়ো। তোমার এখন নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি তোমার জন্য কিছু আনছি, একটু দাঁড়াও। আমি বললাম, না, আমার খিদে নেই, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি মনে করি সেটা বেশি জরুরি। ও ধমকে সুরে বলল, কথা পরে হবে, কথা বলার জন্য প্রচুর সময় পাবে, আগে তোমাকে কিছু খাওয়ানো দরকার, আমি 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিট থেকে একটু বেশি সময় লাগলো। মেয়েটা আমার জন্য কিছু চাইনিজ খাবার নিয়ে এলো। আমরা দুজন মিলে একই ডিশ থেকে সেই খাওয়া শেষ করতে লাগলাম, আর গল্প করতে করতে অনেক কিছু জানলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে এলে কি করে? ও বলল, আমি এখানে ঘুরতে এসেছিলাম। আমি বললাম, তুমি এখানে ঘুরতে এসেছিলে? এখানে কেউ ঘুরতে আসে নাকি? ও বলল, তুমি নিজের মতো সবাইকে কেন ভাবছো? এমন অনেকেই আছে যারা নির্জনতাকে হই হুল্লোড় থেকে বেশি ভালোবাসে। যদিও মানছি যে তারা সংখ্যায় খুব কম। আমি বললাম, তুমি নিশ্চয়ই তাদের মধ্যে একজন। ও বলল, আমি কি তা বলেছি? আমার বন্ধু রবার্ট, ওর প্রথম প্রেম ছিল এই নির্জন দ্বীপ। আমরা এখানে প্রায়ই বেড়াতে আসতাম। আমি বললাম, ছিল মানে? এখন নেই? ও হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়ল, বলল, না, এখন ও আর বেঁচে নেই। তোমরা নিশ্চয়ই সেই আশ্চর্য জন্তুটাকে ধরার জন্য এখানে এসেছো। ওই রাক্ষসটাই ওকে মেরে ফেলেছে। আমি বললাম, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি ওকে মারার জন্যই, মানে প্রতিহিংসা নেওয়ার জন্যই এখানে এখনো আছো। ও বলল, হ্যাঁ, তুমি তো বেশ বুদ্ধিমান, আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি বললাম, কিন্তু আমি তো ওই আশ্চর্য জন্তুকে মারতে চাই না, শুধু ধরে নিয়ে যেতে চাই। ও বলল, তুমি হয়তো কিছু জানো না, তাই এরকম বলছো। তারপর ও আমাকে শোনালো সেই আশ্চর্য জন্তুর কাহিনী। সেই আশ্চর্য জন্তুটি হল প্রকৃতপক্ষে একজন মহাদানব। আমাদের মতো ওরাও ভিন্ন ডাইমেনশন থেকে এসেছে। এই পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহ আছে, সেই গ্রহের নাম টেরিটুলাস 999। সেই টেরিটুলাস 999 গ্রহের প্রাণীদের সাথে মহাদানবদের লড়াই দীর্ঘদিন ধরে চলছিল। তারপর টেরিটুলাস 999 গ্রহের প্রাণীরা একটা এমন অস্ত্র আবিষ্কার করেছিল যার প্রয়োগে মহাদানবদের পরাজিত করা সম্ভব। সেই অস্ত্রের প্রয়োগে টেরিটুলাস 999 গ্রহের প্রাণীরা মহাদানবদের সম্পূর্ণভাবে পরাজিত করে। মহাদানবেরা তখন পাতাল লোকে লুকিয়ে থাকতে বাধ্য হয়। টেরিটুলাস 999 গ্রহের প্রাণীরা এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যাওয়ার সময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। টেরিটুলাস 999 গ্রহের প্রাণীরা ধ্বংস হয়ে যাওয়ার পর সেই মহাদানবেরা পাতাল লোক থেকে বেরিয়ে আসে। যেহেতু মানুষদের সাথে টেরিটুলাস 999 গ্রহের প্রাণীদের মিল রয়েছে, তাই তারা বিভিন্ন ডাইমেনশনে পৌঁছে মানব প্রজাতির ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য এই আশ্চর্য জন্তুটি এই পৃথিবীতে এসেছে। এখন সেই আশ্চর্য জন্তুটির অন্যান্য মহাদানবদের সাথে যোগাযোগ করতে চাইছে। যদিও সফল হয়ে যায়, তাহলে পৃথিবী এরকম আশ্চর্য জন্তুতে ভরে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু সেই জন্তুটি অন্যান্য মহাদানবদের সাথে যোগাযোগ করতে পারছে না, কারণ সে কিছুতেই বার্তা পাঠাতে পারছে না। ওর মহাকাশ যানটাও বিকল হয়ে পড়ে আছে। তবে যতক্ষণ না ওই আশ্চর্য জন্তুকে শেষ করে দেওয়া হচ্ছে, পৃথিবীর ওপর একটা বড় বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। 4th অধ্যায়। রোজি। সেই মেয়েটার নাম রোজি। সকালবেলায় রোজি আমাকে ঠেলে ঘুম থেকে ওঠালো। রোজিকে দেখতে খুব সুন্দর লাগছে, তবে প্রাণবন্ত বলবো না। ওর চোখ দুটো এখনো নিঃসঙ্গ ও উদাসীন। আমি এখন জানতে পেরেছি
যে রোজি এবং তার বন্ধু রবার্ট আমাদের পৃথিবীর মানুষ নয়। ওরা ভিন্ন ডাইমেনশন থেকে আমাদের এখানে এসেছে। প্রশান্ত মহাসাগরের এই নির্জন দ্বীপে এসে ওরা আশ্রয় নেয়। এখান থেকে ওরা ছদ্মবেশ ধারণ করে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং আমাদেরকে নানা রকম বিপদের হাত থেকে রক্ষা করে, কিন্তু কখনো প্রকাশ্যে আসে না। কোনো একটা অজানা গ্রহ থেকে মানুষের পূর্বপুরুষ দুটো ভিন্ন দিকে চলে যায়। একদল এসে পৌঁছয় আমাদের পৃথিবীতে, আর একদল চলে যায় ওদের পৃথিবীতে। কিন্তু ওদের পৃথিবীতে আলো খুব কম পৌঁছয়, তাই ওদের অস্তিত্বের জন্য অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। তাই ওদের মস্তিষ্ক অনেক বেশি উন্নত হয়ে গেছে, আর ওরা আমাদের চেয়ে জ্ঞানী বিজ্ঞানী অনেক বেশি উন্নত হয়ে গেছে। রোজি আমাকে ঠেলে ঘুম থেকে ওঠালো। আমাকে ও বলল, এত ঘুমোলে হবে? তুমি ভুলে গেছো আমাদের এখন অনেক কাজ বাকি আছে। রোজিকে আমি যতই দেখছি ততই আমার ভালো লাগছে। ওর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। কেন জানি না, আমি ওর দিকে অদ্ভুতভাবে তাকালাম। ও হাসল, বলল, কি তুমি আবার রাগ করলে না তো? আমি তোমার সাথে একটু ইয়ার্কি করছিলাম, প্লিজ রাগ করো না। আমি সত্যিই রাগ করিনি। আমি কেন এমনি এমনি রাগ করব, তাও এত তুচ্ছ কারণে? বেলা অনেক হয়ে গেছে, এতক্ষণ শুয়ে থাকা আমার উচিত হয়নি। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠলাম, বললাম, না, তোমার ওপর রাগ করব কোন সাহসে? তোমার জন্যই তো আজও আমি বেঁচে আছি। তোমার ওপর কি আমি রাগ করতে পারি? ও বলল, দেখো, তুমি আমাকে এসব কথা বারবার বলবে না, খারাপ লাগে। তোমাকে আমার দরকার বলেই আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার ওপর কোনো দয়া করিনি, বুঝলে? তবে তোমার যদি আমাকে অসহ্য মনে হয় তবে তুমি চলে যেতে পারো। আমি বললাম, এখন তো তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ, তাই না? তারপর আমরা দুজনেই হেসে ফেললাম। পঞ্চম অধ্যায়। রোজি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আমরা দুজন এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। ওই আশ্চর্য জন্তুটা যে কি করছে, এখন হয়তো ও আপ্রাণ চেষ্টা করছে অন্যান্য মহাদানবদের সাথে যোগাযোগ করতে। ও যদি সফল হয়ে যায় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে ভাবতেই শরীরটা শিউরে উঠল। আমরা ওর আস্তানা মানে কুঁড়ে ঘরের মতো দেখতে মহাকাশযানটার খুব কাছে চলে এসেছি। আমরা ঠিক করেছি দুইজন দুই দিক দিয়ে ঢুকব। আমি সামনের দিক দিয়ে ঢুকব, ঠিক করলাম। ষষ্ঠ অধ্যায়। সেই আশ্চর্য জন্তু আমার হাতের অনেকটা মাংস খুবলে নিয়েছে। রোজি ওর উপর এলোপাথাড়িভাবে গুলি চালাচ্ছে। সেই জন্তুটি আমাকে ছেড়ে দিয়ে রোজির দিকে রওনা দিচ্ছে হিংস্রভাবে। হয়তো এখনই ও রোজির গলা টিপে ধরবে। আমি আমার ক্ষতবিক্ষত হাতে বন্দুক তুলতে পারছি না। আমি চেষ্টা করছি, আমাকে পারতেই হবে। বন্দুকের গুলির মধ্যে একটা বিষাক্ত জৈবিক উপাদান মেশানো আছে। যদি এই বিষাক্ত জৈবিক উপাদান ওই আশ্চর্য জন্তুর মাথার ঘিলুর মধ্যে প্রবেশ করানো সম্ভব হয় তবে ও মারা যাবে। আমি হাতটা সোজা করলাম, ট্রিগার টিপলাম। হ্যাঁ, গুলি বের হলো, সোজা বেরিয়ে গেল, অব্যর্থ নিশানা। সপ্তম অধ্যায়। আমার কেমন জানি লাগছে। আমি সমুদ্রের পাশে এসে দাঁড়িয়েছি। সমুদ্রের বুকে একটার পর একটা ঢেউ। আমি সত্যিই অন্যমনস্ক হয়ে পড়েছি। আবল তাবল কিছু ভাবছি। কখন যে রোজি এসে আমার পাশে ঘেঁষে দাঁড়িয়েছে আমার খেয়াল নেই। রোজি আমার কাঁধে হাত রাখল, বলল, তোমার কি খুব খারাপ লাগছে? আমি অবাক হলাম। না, কেন খারাপ লাগবে? রোজি বলল, তোমার স্বপ্ন পূরণ হলো না, অনেক টাকা কামানোর স্বপ্ন। যদি তুমি ওই আশ্চর্য জন্তুকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যেতে পারতে তবে অনেক টাকা পেতে। আমি বললাম, কিন্তু তাতে কি হয়েছে? এই ভেবে আমার আনন্দ হচ্ছে যে আমি পৃথিবীকে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করেছি। রোজি হেসে ফেলল, বলল, তুমি তো আমার কথাই আমাকে শোনাচ্ছ, তাই না? আমি বললাম, বিশ্বাস করো, এটাই আমার মনের কথা। রোজি বলল, তুমি অনেক বদলে গেছো নীল। আমি বললাম, হ্যাঁ, আমি বদলে গিয়েছি, কিন্তু সেই জন্য তুমি দায়ী। রোজি বলল, আমি দায়ী? তুমি কি আমাকে দোষারোপ করছো? আমি বললাম, না,
আমি তোমার প্রতি কৃতজ্ঞ। রোজি আবার হেসে ফেলল, এবার জোরে জোরে। তারপর বলল, আমি যদি বলি আমি আমার উদ্দেশ্য সাধনের জন্য তোমাকে ব্যবহার করেছি, এটাই সত্যি? আমি বললাম, হ্যাঁ, হয়তো সত্যি হতে পারে, কিন্তু তুমি আমাকে বিনিময়ে যা দিয়েছ তা আমাকে সারা জীবনের জন্য প্রেরণা যোগাবে। রোজি আমার কথা শুনেও শুনল না, হয়তো আমার কথা বিশ্বাস করল না। সমুদ্র আর আকাশ যেখানে মিশে গেছে, রোজি সেই দিকে হাঁটতে লাগলো। সমুদ্র এতটাই বিশাল যে মনে হয় আকাশের সাথে মিশে গেছে, কিন্তু সত্যিই কি কোনোদিন সমুদ্র আকাশের সাথে মেশে? না, মেশে না। চিরদিনই পৃথিবীর কাছে একটা রহস্য হয়ে থাকে। এই নির্জন দ্বীপটা একটু পরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠবে, অন্ধকার নামবে, রোজিকে দেখতে তখন ভয়ঙ্কর সুন্দর লাগবে। আমি সত্যিই রোজিকে বুঝতে পারিনি, ও আমার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এই নির্জন দ্বীপ কি আমাদের কথা মনে রাখবে? মনে রাখবে মনে হয়।